আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল মামুন। পঞ্চম অধ্যায়ে সৃজনশীল সলভ করছিলাম আমরা বোর্ড পরীক্ষার। তো সেটা হচ্ছে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তো আমি বলছিলাম যে প্রথম 5-6টা ক্লাস করাবো হচ্ছে কোয়া রিলেটেড ম্যাথের উপরে বা কোয়া রিলেটেড সৃজনশীলের উপরে। এর পরবর্তীতে আমরা নদতলের বিষয়টা দেখবো। তো দুইটা টপিক আমরা শিখতে পারলে এইটুকু মোটামুটি কনফার্ম, যেখান থেকে আমরা অ্যাকসেপ্ট কোশ্চেন কনফার্ম পাবো, সেটা যে কোনো বোর্ডে হতে পারে। তুমি যদি বিগত বছরের কোশ্চেন 21 সালের কোশ্চেন দেখো, দুইটা টপিক থেকে এসছে একটু ঘুরায় ফিরায়, ঠিক আছে? তো আমি সবগুলো কোশ্চেনই সলভ করে দিব। একটা কথা বলে নিই ক্লাসে শুরু হওয়ার আগে, সেটা হচ্ছে যে তোমরা যারা আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে যুক্ত হও নাই, তারা অবশ্যই যুক্ত হয়ে দাও, কারণ ওখানে তোমরা অ্যাডমিশনের সকল বা একাডেমিকের সকল প্রশ্ন করতে হবে এবং উত্তরটা আমরা দিব ইনশাআল্লাহ। তাছাড়া এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে যাবা। আর তোমাদের কোনো টপিকের সমস্যা থাকলে গ্রুপে পোস্ট করবা, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সো দেখো, আমরা আজকে কুমিল্লা বোর্ডের কোশ্চেনটা একটু সলভ করার চেষ্টা করব। সো সলভ করার আগে আমি রিকোয়েস্ট করব যে আমাদের প্রথম ক্লাসটা একটু দেখে নিও কাইন্ডলি। আমি আবারও বলতেছি, প্রথম ক্লাসটা দেখে নাও, কারণ প্রথম ক্লাসে অনেক কিছু আলোচনা করেছি, যে জিনিসগুলো এখানে হয়তো একটু স্কিপ করব, না হলে প্রত্যেক ভিডিওতে আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। সো যারা আগের ক্লাসটা দেখেনি অবশ্যই দেখে নেবা। বলা হচ্ছে একটি কূপের গভীরতা ও ব্যাসার্ধ যথাক্রমে দেওয়া রয়েছে 10 মিটার গভীরতা আর ব্যাসার্ধ দেওয়া রয়েছে 3.44। বলা হচ্ছে একটি ইঞ্জিন 3 মিনিটে কূপটি পানি শূন্য করতে পারে। ফাইন। এখানে বলা হচ্ছে দেখো পানি শূন্য। আচ্ছা, পরে ইঞ্জিনটিকে আমরা একটা কাজ করতেছি, পরে ইঞ্জিনটিকে 1200 কেজি ভরের একটি গাড়ির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হলো। পরের যে ইঞ্জিনটা ব্যবহার করছি সেই ইঞ্জিনটা কেমন? 1200 কেজি ভরের একটা গাড়ির ইঞ্জিন, সেটা ব্যবহার করছি আমরা। এখন আমাদের আমি গ নম্বর এবং ঘ নম্বর করাবো। আমি আগের ভিডিওতে বলছিলাম যে ক এবং খর জন্য একটা ভিডিওতে পঞ্চম অধ্যায়ের উপরে ক খ দেখা যাচ্ছে একবারে শেষ করে দিলাম, কথা বুঝছো বিষয়টা? অথবা দেখা যাচ্ছে ক খ একটা সিরিজ থাকলো আমাদের। আচ্ছা, সো এখন দেখো কূপের ক্ষেত্রে ইঞ্জিন দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ কত কূপের ক্ষেত্রে। দেখো প্রথমে কূপের ক্ষেত্রে কূপটি পানি শূন্য করতে পারে ইঞ্জিনটি 3 মিনিটে। সেই ক্ষেত্রে আমাদের কাজটা কেমন হবে আমি যদি একটু ক্লিয়ার করি তোমাদের। জিনিসটা আসলে কেমন? জিনিসটা হচ্ছে, ধরো এই হচ্ছে একটা কুয়া আছে, এই হচ্ছে একটা কুয়া, এবং কুয়াটা হচ্ছে পানি পূর্ণ আছে, যেহেতু এখানে বলেছে পানি শূন্য করতে হবে, এবং কোনো কিছু যখন উল্লেখ না করে আমরা অ্যাজ ইউজুয়াল পানি পূর্ণ ধরে নিই। বাট অবশ্যই কোশ্চেন এটা বলা উচিত। আসলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে পানি পূর্ণ বা অর্ধপূর্ণ বা যাই বলুক, সেটা আসলে কোশ্চেনে ক্লিয়ার করে দেওয়া উচিত। এখানে আসলে কিন্তু ক্লিয়ার করে নাই। তো ক্লিয়ার না করলে আমরা আসলে নর্মালি পানি পূর্ণ ধরে করি, কিন্তু এটা আসলে কোশ্চেনটা আসলে ঠিক না, তাই না? কি করার ওদের কোশ্চেন আসলে যদি ক্লিয়ার না করে। আচ্ছা, যাই হোক, তাহলে বলা হচ্ছে যে এইটার গভীরতা কত? এইটার গভীরতা হচ্ছে, আমরা এই গভীরতাকে এল দ্বারা প্রকাশ করব। ভালো করে বোঝো, আমরা গভীরতাকে এল দ্বারা প্রকাশ করব, এবং এটা কত? গভীরতা হচ্ছে 10 মিটার, ঠিক আছে? ওকে, ফাইন। আর ব্যাসার্ধ যেটা আছে কত? সেটা ব্যাসার্ধ হচ্ছে, ধরো এই যে এতটুকু আমাদের ব্যাসার্ধ দেওয়া রয়েছে। সো ব্যাসার্ধটা কত? ব্যাসার্ধটা হচ্ছে 3.44। তাহলে আমি একটু সাইডে লিখি, ব্যাসার্ধটা হচ্ছে 3.44 মিটার। ওকে, ফাইন। বলা হচ্ছে একটি ইঞ্জিন, বাইরে থেকে একটা ইঞ্জিন আমি ব্যবহার করছি, আমি চিত্র তো আসলে এভাবে আগাতে পারি না, বুঝে নাও যে বাইরে থেকে একটু চিন্তা করো। আসলে তুমি ইমাজিন করো একটা মোটর, তোমার বাপে তো আছে, তুমি সেটা দেখেছো, তাই না? সে মনে করো তুমি মোটর, সেই মোটরটাই তুমি এখানে যুক্ত করে দিয়েছো। মোটর দিয়ে পানি তোলে দেখেছো না? এগুলো দেখার কথা, তাই না? মোটর দিয়ে তো পানি তোলে, তাই না? সে একটা মোটর মনে করো তুমি এখানে সংযুক্ত করেছো, করার ফলে কি হয়েছে, বা ওই ইঞ্জিনটাকে মোটর চিন্তা করছি, ঠিক আছে? তাহলে সেই ইঞ্জিনটা কি হচ্ছে, 3 মিনিটে পুরো পানি শূন্য করে ফেলতে পারে, ঠিক আছে? পুরো পানি শূন্য করে ফেলতে পারে কত মিনিটে? 3 মিনিটে। তাহলে আমি এখানে একটু লিখি 3 মিনিট। সো 3 গুণ কত? 60 সেকেন্ড। তাহলে 180 সেকেন্ড আমি পাচ্ছি টাইম। ওকে, এখন বলা হচ্ছে আমি আর পেয়েছি, টি পেয়েছি, এল পেয়েছি, দ্যাটস এনাফ। এইটা দিয়ে আমরা এই যে কতটুকু কাজ করছি, আমি বাইরে থেকে যে ইঞ্জিন দিয়ে আমি যে 3 মিনিটে পানি তুলছি, টাইমটা আমার দেওয়া হয়েছে, আমি 3 মিনিটে পানি তুলতেছি। এখন আমার কাজটা কত? আসলে আমি কাজ কত, আমার টাইম যদি না দেওয়া থাকে তাও কোনো সমস্যা নাই, কারণ কাজের ডেফিনেশন কখনো টাইমের উপর নির্ভরশীল নয়।
যখন শুধুমাত্র আমরা ক্ষমতা বের করব তখন টাইম দিয়ে ভাগ করলে পুরো সময় ধরে কতটুকু কাজ হয়েছে ওই সময় দিয়ে ভাগ করলে আমরা জিনিসটার ক্ষমতা পেয়ে যাই। সো আমরা একটু দেখবো যে আসলে এটা কিভাবে করতে পারি। ওকে, সো আমি তোমাদের যেটা বলবো আর কি সেটা হচ্ছে, দেখো আমি এখানে দুইটা পয়েন্ট লিখেছি। তুমি যদি এই জিনিসটা জানো, বিভিন্ন গাইডে বিভিন্ন রকম ভাবে করা আছে, বাট আমি যেভাবে করি সেটা মানে আমার কাছে যেটা মনে হচ্ছে সহজ, সেই সিস্টেমটা একটু করাই। এটা আসলে 3 নিয়মে করা যায়, ঠিক আছে? এটা গড় সরণ দিয়ে করা যায়, একটা হচ্ছে এই আমি যেটা করাবো সেটাতে করা যায়, এবং আরেকটা যে জিনিসটা সেটা হচ্ছে তুমি বিভিন্ন লেয়ার চিন্তা করে, দুইটা লেয়ার চিন্তা করে তুমি ইন্টিগ্রেশনের মাধ্যমে করতে পারো। বাট আমি যেটা করবো এটা সব থেকে সহজ, সেটা কেমন সিস্টেম দেখো। W হচ্ছে তোমার mgh। এই সূত্রটা কেন আমরা ইউজ করে থাকি, আমরা আগে ক্লাসে আলোচনা করেছি যে আমরা জানি যে উচ্চতা রিলেটেড কোনো কাজ যখন পাই তখন mgh, v এর জন্য যখন কাজ পাই তখন গতিশক্তি হাফ mv²। সো এখানে হাইট এর করেছে তো এটা। আর ভার কেন্দ্র কখন ইউজ করি, যখন নিচের প্রান্ত আর উঁচু প্রান্ত যখন একসাথে কানেক্টেড থাকে। যেমন একটা বস্তু এখানে আছে এটা কানেক্টেড নেই। সো কানেক্টেড যদি না থাকে তখন আমরা এতটুকুতে হাইট আছে আমরা mgh সূত্র ইউজ করে থাকি। কিন্তু যদি কানেক্টেড থাকে, যেমন ধরো একটা মার্কার এভাবে পড়ে গেল তখন ভার কেন্দ্রের সমান ইউজ করি, একটা ইটকে এভাবে উঠানো হলো তখন আমরা ভার কেন্দ্রের সমান ইউজ করি। কারণ এই প্রান্ত আর এই প্রান্ত, ইটের এই প্রান্ত কানেক্টেড, মার্কারের প্রান্তগুলো কানেক্টেড, এই প্রান্ত কানেক্টেড, মানে এখানে এই প্রান্ত পানি দ্বারা পূর্ণ, ঠিক আছে? সো যার কারণে আমরা অবশ্যই ভার কেন্দ্রের সমান ইউজ করে থাকি। আর যখন এই প্রান্তের সাথে সংযুক্ত থাকবে না তখন জাস্ট এইচ ইউজ করি। তাহলে ভার কেন্দ্রের ব্যাপারটা কি খেয়াল করো। এখন এইচটা কি, এইচটা আমরা তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। এইচটা আমি এখানে লিখেছি, দেখো কুয়ার পানির ভার কেন্দ্র থেকে কুয়ার পানি কতটুকু আছে, এতটুকু। এর ভার কেন্দ্র কোথায় থাকবে, ডেফিনেটলি এর মাঝখানে থাকবে। কেন মাঝখানে থাকে, কারণ সুষম আকৃতির বস্তু ভার কেন্দ্রে থাকে। ভার কেন্দ্র জিনিসটা কি, যে পয়েন্টে টর্ক সৃষ্টি হয় না। ভার কেন্দ্রের ইংলিশে মিনিং হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, তাই না? সো সেন্টার অফ গ্র্যাভিটি কোন জায়গাটাতে আসলে এই জিনিসের সৃষ্টি হয়। দেখো যে পয়েন্টে বস্তু টর্ক সৃষ্টি হয় না, এই দেখো যে পয়েন্টে টর্ক মানে কি ঘূর্ণন সৃষ্টি হয় না, ঘূর্ণনের প্রবণতাও হয় না, যে পয়েন্টে ব্যালেন্স রাখে সেই পয়েন্টটাকে বলে থাকি ভার কেন্দ্র। তাহলে ডেফিনেটলি এরকম একটা বস্তু যদি ভার কেন্দ্র বের করতে পারি ডেফিনেটলি মাঝখানে হবে। তো এটার একটা বড় ভার্সনই তো একটা সিলিন্ডার নাকি। এই যে এই কুয়াটাকে উল্টায় দাও, মানে একটু সোজা করো কুয়াটাকে, এইটাই তো কুয়া নাকি ভাই, এটাই তো কুয়া। সো আর ধরনের বস্তু আছে, যদি এরকম হয় তাহলে তার ভার কেন্দ্র হয়তো বা এখানে থাকবে। কথা বুঝছো? এটা অসম আকৃতি, সুষম আকৃতি, এটা অসম আকৃতি। তো এই ধরনের বস্তুর জন্য আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে আলোচনা নাই। তুমি যদি বিস্তারিত জানতে চাও, যদি তুমি এই ধরনের বস্তু ভার কেন্দ্রের ব্যাপারগুলো জানতে চাও, সেক্ষেত্রে তুমি রেসনিক এন্ড হলিডে একটা বই আছে, অনার্সে পড়ানো হয়, তুমি চাইলে ওখান থেকে শিখতে পারো যদি তোমার প্রিপারেশন অনেক হাই থাকে। আর যদি মনে করো যে না আমার অবশ্য কোনোদিনই লাগবে না, বইয়ের অ্যাডমিশন ভর্তি পরীক্ষাও লাগবে না, যা হোক পরে তুমি যদি ফিজিক্সে পড়তে চাও তখন হয়তো কাজে লাগবে। যা হোক, ওকে। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তাহলে এইচটা কি, কুয়ার পানির ভার কেন্দ্র থেকে কুয়ার মুখ পর্যন্ত দূরত্ব। তাহলে টোটালটা যদি এল হয় তাহলে এতটুকু হবে আমাদের L/2। তাহলে আমাদের এটা হবে L/2। এখন এম মানে কি, দেখো এম মানে হচ্ছে পানির ভর আমার কিন্তু দেওয়া নাই। তাহলে এম ইকুয়ালটা আমরা জানি হচ্ছে রো ভি। যেহেতু এটা পানির ভর, এটা পানির আয়তন, সো এটা হচ্ছে সিলিন্ডারের আয়তন না, আমি আয়তন বের করবো যেহেতু, সো পাই আর স্কয়ার, যেহেতু পানির ভর বের করতেছি, যেহেতু এটা সিলিন্ডার, সো সিলিন্ডার ক্ষেত্রে আয়তন কত হবে, পাই স্কয়ার। এইচ না, এখানে এইচ এর জায়গায় এল চিন্তা করেছি। এখন কি করবো, জাস্ট এই দুইটা ভ্যালু এখানে বসাই দিব। মাথায় রাখবো আমি পানির ভর বের করেছি আর এলটা কি কুয়ার পানিপূর্ণ অংশ। যেহেতু যতটুকু পানি থাকবে ততটুকু পানির পরিমাণ এখানে নিতে হবে। যদি অর্ধেক পানি থাকতো তাহলে এখানে L/2 নিতাম, কারণ এটা অর্ধেক পানির ভর বের করতেছি, তখন অর্ধেক তো দূরত্ব নেওয়া লাগতো। এগুলো আমরা পরবর্তীতে দেখবো আসলে, আর আগের ক্লাসে দেখলে অনেকটা ক্লিয়ার পাবা। তো এম এর ভ্যালুটা যদি বসাতে দেখো, রো পাই আর স্কয়ার এল, ফাইন। জি এইচ এর ভ্যালু কত, L/2। সো এবার আমরা যদি একটু ভেঙে লিখি, পাই আর স্কয়ার এল স্কয়ার রো জি বাই আসলে 2, এটাই আসতেছে দেখো ক্যালকুলেশন করার পরে।
তোমার কাজ হবে ঠিক এরকম ভাবে থিওরিটাকে প্রুভ করে নেওয়া। ভ্যালুগুলো এভাবে চিত্রটা আঁকাবা, চিত্রটা আগে পাশে ডাটাগুলো লিখবা, লেখার পরে সুন্দর করে লিখবা আসলে, তারপরে তুমি এই পর্যন্ত করবা, এরপরে ভালো বসাবা, তাহলে টিচার অনেক খুশি হবে, বুঝতে পারছো? আর বইয়ের ভর্তি পরীক্ষায় যদি কোশ্চেন আসে তাহলে এসব প্রমাণ না করলেও হয় আসলে, চিত্রটা আঁকাবা, শেষ লাইনটা লিখবা, ম্যাথ করে দিবা। আর কোয়েট ওয়েটা তো শর্টকাট, এটা ইউজ করতে পারবে, এটা শর্টকাট, যে পাই আর স্কয়ার এল স্কয়ার রো জি বাই 2। আর যখন অর্ধেক উপরের অর্ধেক তুলবা তখন এই জায়গাটাতে 8 আসবে না, যখন নিচের অর্ধেক তুলবা তখন এখানে 3/8 আসবে না। দ্যাটস ইট, সব সেম, এইটুকু অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, শুধু ভ্যালুগুলো আপ ডাউন হয়। সো আমরা একটু ভ্যালুগুলো বসাই দিই না। পাই মানে কত? 3.14। আর মানে কত? 3.44 তার স্কয়ার। দেখো এই জিনিসটা কিন্তু আমি এল এর মাধ্যমে কনভার্ট করে নিয়েছি, রাইট? এই পুরো জিনিসটা কিন্তু আমি এল এর মাধ্যমে কনভার্ট করে নিয়েছি। সো এখানে হবে এল স্কয়ার, রো মানে হচ্ছে 1000, জি মানে হচ্ছে 9.8 ডিভাইডেড বাই হচ্ছে 2। সো আমরা একটু দেখি যে আমাদের আসলে কাজটা আসলে মেলে কিনা বা হয় কিনা, আমরা আসলে পারছি কিনা আসলে। 3.14, এরপরে হচ্ছে তোমার নিজেরা ক্যালকুলেশন করো, আমার সাথে ক্যালকুলেশন করো তোমার নিজেরা, ঠিক আছে? তোমরা দেখো আমার হচ্ছে কিনা, আমার ভুল যেতে পারে, তোমরা একটু দেখো সেটা, কমেন্ট বক্সে জানাবো অবশ্যই, ঠিক আছে? আমার আসলে হয়েছে কিনা। ওকে, আমার এখানে একটা বড় ভ্যালু এসেছে, আমি এটাকে ইঞ্জিনিয়ারিং সায়েন্টিফিক মোডে আমি নিয়ে যাই। 1.82 10 to the minus 1.821 1.821 গুণ 10 to the power 7 এত জুল। এই হচ্ছে কাজ, ঠিক আছে? সো এটা আসছে উত্তর, তোমরা দেখো কাইন্ডলি। সো আমি পাশে উত্তরটা একটু লিখে রাখি, কারণ পরবর্তীতে আমাদের কাজে লাগতে পারে ভ্যালুটা, ঠিক আছে? সো আমি একটু লিখে রাখি যে w কত আসছে, 1.82 গুণ 10 to the power 7। ওকে, এটা হচ্ছে জুলে আসতেছে। আচ্ছা, সো এটা হচ্ছে গ নম্বর। এটা কত নম্বর? এটা গ নম্বর। এখন আমি ঘ নম্বরটা একটু সলভ করব। সো ঘ নম্বর আসলে এখানে কি বলা হয়েছে দেখো ভাই। ঘ নম্বর আসলে এখানে বলা হয়েছে যে আমাদের কোশ্চেন লাগবে না, ঠিক আছে? আমি তো এখানে চিত্র আগে তোমাদের বোঝাই দিয়েছি। দেখো পরের অংশটা একটু লাগবে, সেটা আমি একটু রাখলাম। ওকে ফাইন, এটুকু থাকলে হচ্ছে। বলা হচ্ছে পরে ইঞ্জিনটিকে 1200 কেজি ভরের একটি গাড়ি ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হলো। হ্যাঁ, পরে আরেকটা ইঞ্জিন আমি ব্যবহার করছি, মানে এই সেম পরিমাণ পানি তুলতে, সেম পরিমাণ জিনিসটা তুলতে আমি যে কাজটা করছি, পরে ইঞ্জিনটিকে 1200 কেজি ভরের একটি গাড়ির ইঞ্জিন ব্যবহার করছি। 1200 কেজি ভরের একটা গাড়ির ইঞ্জিন ব্যবহার করছি, ভালো করে বোঝো। আমি পরবর্তীতে যেটা ইউজ করছি সেটা হচ্ছে 1200 কেজি ভরের একটা ইঞ্জিন। সেই ইঞ্জিনটা কিসের ইঞ্জিন? গাড়ির ইঞ্জিন। এবার দেখো বলা হচ্ছে যে 2.4 সেকেন্ড সময়ের মধ্যে স্থির অবস্থা থেকে এত বেগ অর্জন ওই গাড়ির পক্ষে সম্ভব কিনা। যে আমি যখন ইঞ্জিনটা ব্যবহার করব, পরে ইঞ্জিনটাকে একটা ইঞ্জিন হিসেবে যখন ব্যবহার করছি, তখন বলা হচ্ছে যে এত সেকেন্ড সময়ের মতো স্থির অবস্থা থেকে তোমার হচ্ছে যে 20 ms/1 বেগ অর্জন ওই গাড়ির পক্ষে সম্ভব কিনা। মানে একটা গাড়ির ইঞ্জিন আমি ব্যবহার করছি, একটা ইঞ্জিনকে 1200 কেজি ভরের আমি ইঞ্জিন ব্যবহার করতেছি, ঠিক আছে? আমার কথা হচ্ছে যে ওই গাড়ির পক্ষে কখনো কি 20 ms/1 বেগ অর্জন করা কি সম্ভব, এটা আমাকে বের করতে হবে। সো আমি তোমাদের একটা সূত্র আমি লিখে দিব, সেইটা দিয়ে তুমি বিশ্বাস করো না করো, বুয়েট ভর্তি পরীক্ষায় প্রায় 60% ম্যাথ এসে থাকে। 60% আমি একটু আজকে লিখে দিব, মানে সেটা বাসায় গিয়ে একটু ভালো করে বাসায় সুন্দর করে একটু পড়বো জিনিসটা। সো দেখো আমি পি মানে জানি কি, পি মানে হচ্ছে প্রথম যে বেসিক জিনিসটা, সেটা পি মানে আমি জানি হচ্ছে W/T, রাইট? কারণ এটা ক্ষমতার ডেফিনেশন থেকে আসে। এখন পি W মানে কি জানি আমরা? mgh বাই হচ্ছে T, ক্লিয়ার ব্যাপারটা? এখন এই ডাব্লুটা আসলে কি কি হতে পারে আমরা জানি। কৃত কাজ আসলে গতি শক্তির পরিবর্তনের সমান, আমরা কি জানি এটা? কৃত কাজ ইকুয়াল টু গতি শক্তির পরিবর্তন, কাজ শক্তি উপপাদ্য থেকে আমরা জানি। সো এই ডাব্লুর এখানে বসাতে পারি কি, যে ডাব্লুর এখানে বসাতে পারি গতি শক্তির পরিবর্তন, তার মানে mv স্কয়ার মাইনাস হাফ mu স্কয়ার বাই আসলে হচ্ছে T। কত রকম ভাবে আসলে কাজ নির্ণয় করা যেতে পারে, সেটা হচ্ছে আমাদের এখানে মুখ্য বিষয়। W ইকুয়াল টু আমরা বলতে পারি Fs/T। আবার আমি বলতে পারি W ইকুয়াল টু হচ্ছে তোমার ms ডেল থিটা বাই আসলে T, রাইট? যখন তাপমাত্রা বিষয়ক, যখন আমাদের
বরফ গলে যায় তখন কাজের পরিমাণ বের করতে বলে। সো এরকম অনেক রেশিও আসলে আসতে পারে, অনেক টাইপের ম্যাথ ঘোরাতে পারে, পেঁচাতে পারে। বাট বইয়ের ভর্তি পরীক্ষায় যেটা আমি দেখেছি যেটা হয়, সেটা নর্মালি যে কাজটা হয় সেটা হচ্ছে তোমার এই যে এতটুকু আসলে লাগে, এতটুকু অংশ। বাট বইয়ের ভর্তি পরীক্ষা কিন্তু এটা দিয়েও পেঁচাতে পারে। আমি একটা বছরের কোশ্চেন দেখছিলাম, অনেক আগের একটা কোশ্চেন বইয়ের, তখন কিন্তু এই সূত্র দিয়েও আসছিল। পুরো জিনিসটা একটু জেনে রাখবা, মানে এই অনুপাত এই অনুপাত দিয়ে ম্যাথ দিতে পারে, অথবা এই অনুপাত এই অনুপাত দিয়ে ম্যাথ দিতে পারে, এই অনুপাত এই অনুপাত দিয়ে ম্যাথ দিতে পারে, এটা এটা দিতে পারে, মানে কাদের আরো ভ্যারিয়েশন আছে, তুমি কালেক্ট করবা বাই টি অনেক অনেক অনুপাত দিয়ে আসলে কোশ্চেন গুলো এসে থাকে। কাজ শুধু এইভাবে নির্ণয় করা যায় না, তো কাজ তো আরো অনেক ভাবে নির্ণয় করা যায়, বাট রিজাল্ট যেটা আসে সেটা। সো এখন দেখো বলতেছে কি 2.4 সেকেন্ড সময়ের মধ্যে এত বেগ অর্জন করা স্থির অবস্থান থেকে এত বেগ অর্জন করা সম্ভব না। মানে একটা গাড়ির ইঞ্জিন আমি ব্যবহার করছি পানি তোলার ক্ষেত্রে, ঠিক আছে? এখন গাড়িটা স্থির অবস্থা থেকে 2.4 সেকেন্ডে সম্ভব কিনা, 2.4 সেকেন্ডে তার এত বেগ অর্জন করা সম্ভব কিনা, ভালো করে বোঝো জিনিসটা। মনে করো বিষয়টা কেমন আসলে, যে আমি গাড়ির ইঞ্জিন ব্যবহার করছি 1200 কেজি, এখন স্থির অবস্থানে আছে। এখন আমি পানি তোলা শুরু করলাম, শুরু করলাম। এখন এই দিক থেকে গাড়ি বা চলতেছে এবং তার ইঞ্জিন হচ্ছে কত 1200 কেজি ভরের একটা ইঞ্জিন। সে কি আসলে আদৌ এই এত সেকেন্ড সময়ের ভিতরে কি এত বেগ জীবনে পাবে? সে মানে কি গাড়িটা চালাতে পারবে বা এত বেগে চলবে গাড়িটা? এটা হচ্ছে কোশ্চেন। কথা কি বুঝতে পারছো নাকি পারবে না? কথা বুঝতে পারছো বিষয়টা? আমার মনে হয় ক্লিয়ার। এখন তাহলে দেখো কিভাবে করতে হবে। আমরা বুঝতেই পারছি যে স্থির অবস্থান থেকে যেহেতু দুইটা বেগ থাকলে এই ফর্মুলা ইউজ করতে হয়, তো দুইটা বেগ আমাদের একটা বেগ স্থির অবস্থান আর একটা হচ্ছে এত বেগ। আমাদের টাইম বের করতে হবে আসলে 2.4 সেকেন্ডে কি সম্ভব নাকি সম্ভব না। ওকে ফাইন, তাহলে আমরা কোন অনুপাত নিব? আমরা এটা বুঝতে পারছি এতটুকু নিব। আর এখন কোন অনুপাত নিব? আমরা নিব হচ্ছে দেখো এম এর ভ্যালু দেওয়া আছে 1200 কেজি, আর এই অনুপাতটা নিব। এই অনুপাতটা কেন এই অনুপাতটা নিব? কারণ আমরা দেখো একটু আগে কাজের পরিমাণটা পেয়ে গেলাম না? কথা বুঝতে পারছো নাকি বুঝো নাই? কাজের পরিমাণটা পেয়ে গেলাম এবং সেই কাজটা চলছিল কত মিনিট ধরে? একটা ইঞ্জিন পানি শূন্য করছিল 3 মিনিট ধরে, এবং পরবর্তীতে আমি ইঞ্জিন থেকে বললাম যে আমি 1200 কেজি ভরের একটা গাড়ির ইঞ্জিন আমি ব্যবহার করতেছি। কথা বুঝতে পারছো বিষয়টা? সো এত ইঞ্জিন আমি ব্যবহার করতেছি। এখন আমার কথা হচ্ছে যে আমি মানে হচ্ছে যে 3 মিনিটে পানি শূন্য করছিল এবং এই যে কাজ করছিল আগে এতটুকু জুল কাজ করছিল, এখন আমি বলছিলাম যে যতটুকু কাজ হচ্ছিল ওই কাজটা কত সময় ধরে হচ্ছিল? 3 মিনিট ধরে। ওইটা যদি ভাগ দিই তাহলে আমি একটা ক্ষমতা পেয়ে যাবো না? এবং সেই ক্ষমতা তো এটা সমান হয়ে যাবে। তার মানে আমি বলতে পারি যে আমি এখানে একটা কাজ করি, এটাকে T1 বলে থাকি, আমাদের T2 না ধরো বের করতে হবে, ঠিক আছে? সো W কত? W দেওয়ার আছে দেখো 1.82 গুণ 10 টু দ্য পাওয়ার হচ্ছে 7 বাই T1। কতক্ষণ ধরে চলছিল এটা? 180 সেকেন্ড ধরে কাজটা চলছিল। ইকুয়াল টু হাফ M কত? M হচ্ছে 1200, এই সূত্র ইউজ করতেছি। আর V স্কয়ার মানে কত? V মানে হচ্ছে 20, তাহলে এখানে 20 হবে, এখানে 20 স্কয়ার হবে, মাইনাস হাফ M হচ্ছে 1200 গুণ U মানে কত? স্থির অবস্থা, তার মানে এখানে হবে 0 স্কয়ার বাই আমাদের এই যে এই অবস্থানের জন্য T2 বের করতে হবে। এই যে 2.4 সেকেন্ড হয় কিনা আমরা একটু দেখব এবং ক্যালকুলেট করে। জাস্ট এক লাইনের ম্যাথ, তুমি যদি ভালো করে বোঝো ফাইন, আর যদি না বোঝো তাহলে আসলে ধরা খাইতে হবে। বুঝতে পারছো? তাহলে আমি একটু দেখি, এই পার্টটা কিন্তু থাকতেছে না, অযথা বড় না করি, 0 এই যে 0 স্কয়ার, তাহলে এই পার্টটা বাদ, ঠিক আছে? আচ্ছা, আমি তো উপরে একটু ক্যালকুলেশন করি, উপরে আসলে কত হবে না, আমরা 20 স্কয়ার করলে কত পাই? 400, আর এখানে 2 দিয়ে কাটাকাটি করলে 200 হবে না, এখানে 200, সো এখানে 200 থাকবে না, এতটুকু 200 থাকতেছে, রাইট? আচ্ছা ওকে। আর উপরে আমি যদি এখানে ক্যালকুলেশন করি, এখানে জিনিসটা আসলে কত আসে দেখি, এত ভাগ 180, এত ভাগ 180, ক্যালকুলেটর বললাম সমস্যা, 1.82 এক্সপ্রেশন 7 ডিভাইড বাই 180, এই ভ্যালুটা আসতেছে আমার হচ্ছে 1.011 গুণ 10 টু দ্য পাওয়ার 1.011 গুণ 10 টু দ্য পাওয়ার 5। আর এখানে কত আসবে না, আমি 12 দুগুণ 24, কয়টা শূন্য? দুইটা, আর দুইটা, চারটা শূন্য বাই T2। তাহলে এখন T2 ইকুয়াল টু কত হবে? 24 দিয়ে চারটা শূন্য ডিভাইডেড বাই 1.011 গুণ 10 টু দ্য পাওয়ার হচ্ছে তোমার 5।
তাহলে এখন জাস্ট কি করবো আমরা হচ্ছে যে 24 তিনটা চারটা দিয়ে ভাগ অ্যান্সার। ক্যালকুলেটর আসলে এত ঝামেলা আসলে বলার নাই, ক্যালকুলেটর ফেলাই যেতে হবে, নকলটা চালাই দিয়েছে আমরা, বুঝছো। এবার হচ্ছে তাহলে আমি একটু নর্মাল মোডে নিয়ে যাই, কত আসে 2.38 মানে অ্যাপ্রক্সিমেটলি সে এটা বলা যায় আসলে সে 2.4 সেকেন্ড সময় আসলে সে পারবে, সম্ভব আর কি, হালকা একটু 0.02 ব্যাপার না, 0.2 ব্যাপার না। তাহলে বুঝতে পারতেছি যে আমি যদি পরবর্তীতে ইঞ্জিনটাকে 1200 কেজি ভরের একটা গাড়ির ইঞ্জিন ব্যবহার করি, তাহলে 2.4 সেকেন্ড সময় ওই গাড়িটা এত বেগ সে প্রাপ্ত হতে পারবে, চালাতে পারবে। আসলে দুইটা ভাবে বের করা যায়, একটা হচ্ছে টাইম, আমি এখানে টাইম বের করলাম যে 2.4 সেকেন্ড সময় হবে কিনা, আর একটা সিস্টেম হতে পারে 2.4 সেকেন্ড সময় এত বেগ গাড়ি এত বেগ প্রাপ্ত হবে কিনা, সেক্ষেত্রে আমি ভিটা বের করতে পারতাম। ঠিক আছে, সেক্ষেত্রে কি করতাম, আমি এখানে ভি এর ভ্যালুটা বের করতাম, এখানে টি এর ভ্যালুটা বসাতাম, টি এর ভ্যালু 2.4 সেকেন্ড বসিয়ে দেখতাম যে ভি এর ভ্যালুটা 20 হয় কিনা, তুমি যে কোনো ভাবে করলে করতাম। তো এই ছিল আজকের এই ভিডিওটা। আমরা সামনের ক্লাসে হচ্ছে যে যশোর বোর্ডের যে কোশ্চেনটা এসেছে আমরা সেটা একটু সলভ করব। মোটামুটি এই কোশ্চেনটা একটু তুলনামূলক সহজ, আমরা যেটা বললাম সহজ হোক কঠিন হোক, আমরা অ্যাটলিস্ট যদি 5 থেকে 6টা কোশ্চেন সলভ করতে পারি কোয়ারিলেটেড ম্যাথ, আমার বিশ্বাস আর কোনো সমস্যা থাকবে না কোয়ারিলেটেড ম্যাথে। সামনের ভিডিও দেখা হচ্ছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।